মধ্যরাত। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমি ঘুম থেকে জেগে শুনতে পেলাম নুপুরের শব্দ ভেসে আসছে। সে কি, এত রাতে গান গাইতে গাইতে কে হেঁটে বেড়াচ্ছে? তাহলে সে কি সত্যি এসেছে? আমি আবারও শুয়ে পড়লাম। হয়তো যা ঘটছে তা সবকিছুই আমার মনের ভুল। না, ঘুমটা আর আসছে না। কিছুক্ষণ পর আবারও সেই নুপুরের শব্দ। আহ, কি মধুর কণ্ঠ মেয়েটার। যাব নাকি একবার তাকে দেখে তো আসি, কে গান গাইছে আর কেমন দেখতে থাকে। না, মনে হয় কাজটা ঠিক হবে না। একটু পর আমার ঘরের দরজাটি অনেক জোরে জোরে কে যেন ধাক্কাতে লাগলো। সে কি, এত রাতে কে ডাকছে? আমার মাও তো গতকালকে নানা বাড়ি গিয়েছে। বাবা আর আমি ছাড়া তো এই বাড়িতে আর কেউই নেই। কিন্তু বাবা তো এত রাতে ডাকার লোক নয়। সে যাকে, আমি গিয়ে আমার রুমের দরজাটা খুলে দিলাম। কিন্তু সে কি, আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম ওই দূরে কেউ একজন দাঁড়িয়ে আছে। হালকা হালকা আলোতে আমি দেখতে পাচ্ছি লাল শাড়ি পরা একটি মেয়ে মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, কে আপনি? এত রাতে আমার ঘরের বাইরে আপনি কি করছেন? মেয়েটি আমার কথার কোনো উত্তর না দিয়ে চলে যেতে লাগলো। আর এদিকে দেখি বৃষ্টি নেমে এলো। সে কি, কোথায় যাচ্ছেন আপনি? আপনি কে সেটা তো বলুন। আহা, আপনি ভয় পাবেন না, আমাকে আপনি আপনার বন্ধু মনে করতে পারেন। কিন্তু মেয়েটি এবারও আমার কথার কোনো উত্তর দিল না। এবার আমার ভেতরে খানিকটা ভয় জেগে উঠল। একই তো নতুন বাসা, তার মধ্যে মধ্যরাতে এই অপরিচিত মেয়েটা। সব মিলিয়ে আমার ভেতরটায় কেমন একটা অস্বাভাবিক লাগছে। আমরা এই বাসায় শিফট হয়েছি মাত্র ৬-৭ দিন হয়েছে। একটু পর আমি লক্ষ্য করলাম মেয়েটি বাবার ঘরের দিকে এগিয়ে যাচ্ছে। অন্ধকারের মধ্যে মেয়েটির চেহারা ভালো করে বোঝাও যাচ্ছিল না। আমিও মেয়েটির পেছন পেছন হাঁটতে লাগলাম। অন্ধকার রাতে ঝুমঝুম নুপুরের শব্দ। পরিস্থিতি যে কতটা ভয়ঙ্কর ছিল তা শুধু আমি বুঝতে পারছিলাম। হাঁটতে হাঁটতে মেয়েটি একসময় বাবার রুমের মধ্যে প্রবেশ করলো। এরপর গুটি গুটি পা পা করে আমিও মেয়েটির পিছনে পিছনে বাবার ঘরে প্রবেশ করলাম। ঘরে প্রবেশ করতেই আমি যা দেখলাম তা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি আমার নিজের চোখ দুটোকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি দেখলাম ভয়ঙ্কর এক চেহারায় মেয়েটি আমার বাবার শরীরটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। চারিদিকে অন্ধকার নেমে এলো। এরপর আমি লক্ষ্য করলাম আমি বিছানায় শুয়ে আছি। সে কি, আমি কি স্বপ্ন দেখছিলাম? যাক, বাঁচা গেল। এমন দুঃস্বপ্ন যে মানুষ দেখতে পারে তা জানতাম না। তবে এখন বেশ স্বস্তি লাগছে। এমন সময় আমার ফোনটা বেজে উঠল। এত রাতে কে কল দিতে পারে? মোবাইলটা হাতে নিয়ে দেখলাম মা কল দিয়েছে। জি মা, বলো, এই সময় তুমি ফোন করেছো? বাবা আবির, তুমি কি ঘুমোচ্ছিলে? হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই, তুমি বলো। বাবা আবির, আমি একটা খুব ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি,
তাই মনটা কেমন অস্থির লাগছিল। তোমার বাবাকে তো ফোন করতে পারবো না, অসুস্থ মানুষ, ঘুম ভেঙে গেলে যে আবার সমস্যা হবে, তাই তোমাকে ফোন করলাম। কি স্বপ্ন দেখেছো মা? বাবা আবির, যাও না, তোমার বাবাকে একটু দেখে এসো, সে ঠিক আছে কিনা। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি বাবাকে এখনই দেখে আসছি। ফোনটা রেখে দিলাম। মাও কি বাবাকে নিয়ে একই খারাপ স্বপ্ন দেখেছে? মাকে কি আমার স্বপ্নটার কথা বলা উচিত? না না, থাক, এসব আমি কি ভাবছি, স্বপ্ন তো স্বপ্নই, স্বপ্ন আবার সত্যি হয় নাকি? কিন্তু কেন জানি না বাবার ঘরে যেতে আমার ভীষণ ভয় করছে। যখনই আমি বিছানা থেকে মেঝেতে পা দিব, ঠিক তখনই আমার কানে ভেসে এলো ঝুমঝুম সেই নুপুরের আওয়াজ। আমি বিচলিত হয়ে চারিপাশে খুঁজতে লাগলাম। একবার মনে হচ্ছিল শব্দটি আমার পেছন থেকে আসছে, আবার পরক্ষণেই মনে হচ্ছিল বাহির থেকে আওয়াজটি হয়তো ভেসে আসছে। এবার ভয়ে আমার হাত পা শুকিয়ে আসছিল। ঠিক তখনই এমন সময় আমি সামনে তাকিয়ে দেখি অন্ধকারের মধ্যে এক ছায়ামূর্তি আমার দিকে এগিয়ে আসছে। এর পরক্ষণেই দেখি সেখানে কেউই নেই। আমি এবার বুকে খানিকটা সাহস নিয়ে বিছানা থেকে নেমে বাবার ঘরের উদ্দেশ্যে এগোতে লাগলাম। ভয়ে ভয়ে পা দুটি যেন চলতেই চাইছিল না। চলে এলাম বাবার ঘরে। এসে দেখি বাবা তো ঘুমোচ্ছে। যাক, বাঁচা গেল। আমি আবার আমার রুমে এসে শুয়ে পড়লাম। সেই রাতে আমার আর ঘুম এলো না। সে রাতে আমি আর কোনো নুপুরের আওয়াজ পাইনি। সকালবেলা আমি কাউকে কিছু না বলে চলে গেলাম আমাদের বাড়িওয়ালার কাছে। বাড়িওয়ালি ছিল একজন বয়স্কা মহিলা। মহিলার স্বামী সন্তান নেই। আমি উপরে গিয়ে দরজায় নক করলাম। বাবা কিছু বলবে? জি আন্টি, আমার কিছু কথা ছিল আপনার সাথে। ঠিক আছে, ভেতরে এসো। আন্টি, আপনি মনে হয় বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। আমি জানি না আপনার বাসায় কি সমস্যাটা আছে, তবে শুধু এটুকুই বলতে চাই, মানুষকে এভাবে হয়রানি করা উচিত নয়। তুমি কি বলতে চাচ্ছ আমি সবই বুঝতে পেরেছি, কিন্তু বাবা, আমি তোমার বাবাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি যে আপনারা থাকলে সমস্যা নেই, কিন্তু সমস্যা তো ছিল তোমাকে নিয়ে। কিন্তু তোমার বাবা বলল আমার ছেলে অনেক ভালো, কোনো সমস্যা হবে না। দেখুন আন্টি, আমার বাবা হয়তো আপনার কথা বুঝতে পারেনি, তাই এভাবে বলেছে। আপনি আমাকে বিস্তারিত বলুন, আমাকে নিয়ে কি সমস্যা? বাবা, তুমি তোমার ফ্ল্যাটে যে মেয়েটিকে দেখেছো, সে আর অন্য কেউ নয়, সে আমার মেয়ে তৃপ্তি। কিন্তু আমি কাল রাতে আরো একজনের ছায়ামূর্তি দেখেছি, যে ছায়ামূর্তিটি আমাদের ক্ষতি করতে মেয়েটিকে বাধা দিচ্ছিল। ওইটা আমার স্বামী। আচ্ছা আন্টি, ওনাদের সাথে কি হয়েছিল? আজ থেকে প্রায় 15 বছর আগের কথা। সেই দিন ছিল আমার মেয়ের বিয়ের দিন। ঘরে আমার মেয়ে বউ সাজে বসেছিল, আর বাহিরে আমরা বরের জন্য অপেক্ষা করছিলাম। প্রথম থেকেই ছেলের মায়ের বিয়েতে মত ছিল না, কিন্তু ছেলের আমার মেয়েকে ভীষণ পছন্দ হয়েছিল, তাই ছেলেকে কিচ্ছু বলতে পারেনি। কিন্তু বিয়ের দিন জুড়লো এক নতুন কাহিনী। ছেলের মা গলায় ফাঁস দিয়ে ছেলেকে বলল এই বিয়ে না করতে। ছেলে বেচারা কি আর করে, মায়ের থেকে বড় কিছু হয়, তাই সে এই বিয়ে থেকে পেছনে সরে এলো। মেয়ের বিয়ে ভেঙে যাওয়ায়
তৃপ্তির বাবা মনে ভীষণ আঘাত পেয়ে হার্ট অ্যাটাকে মারা যায়। তৃপ্তি বিয়ের সাজে নির্বোধের মতো তখনও বসেছিল। তাকে দেখে যেন মনে হচ্ছিল তার তো শরীর আছে, কিন্তু ভেতরে যেন কোনো প্রাণ নেই। অবশেষে তার বাবার মৃত্যু এবং তার এই অপমান সহ্য করতে না পেরে সেই রাতে সেও আত্মহত্যা করে। আর তারপর থেকে তাদের আত্মা এই বাড়িতেই ঘুরে বেড়ায়। অবিবাহিত কোনো ছেলেকে দেখলেই সেটাকে এভাবে ভয় দেখানোর চেষ্টা করে। বাবা, তোমার কাছে অনুরোধ করছি, তুমি এসব কথা আর কাউকে বলো না। মহিলাটির কথা শুনে এরপর আমি আর এক মুহূর্ত দেরি না করে বাসাটি ছেড়ে দেই। বাবা মা বারবার জিজ্ঞাসা করেছিল যে কি হয়েছে, কিন্তু আমি তাদেরকে কিছুই বলতে পারিনি।